দর্শক স্বাগত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আমি মোহসেনা শাওন আছি আপনাদের সাথে। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক রাজনীতি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আলোচনার জন্য আমরা আজকে দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে আছেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসনাত আলী, উপাচার্য নওগাঁ বিশ্ববিদ্যালয়, এবং আমাদের সাথে আরও একজন গেস্ট, তিনি এখনও এসে আমাদের মাঝে পৌঁছাননি, নীলিমা দোলা। তিনি আসলে আমরা তার সঙ্গেও আলোচনা কন্টিনিউ করব। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমি প্রথমেই আপনার কাছে জানতে চাই, যেহেতু আপনি জানেন যে আজ জকসু নির্বাচনের ফলাফল ঘোষণা হচ্ছে, তো সেই ব্যাপারটি নিয়ে আসলে আপনার কাছে আমি প্রশ্ন রাখতে চাই। জকসু নির্বাচনে ৩৯টি কেন্দ্রের মধ্যে বেশ কয়েকটির ফল প্রকাশিত হয়েছে এবং ভিপি পদে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, যেটা এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি। আর বাকি যে পদগুলো আছে সেই পদগুলোতে ছাত্র শিবির প্যানেলের প্রার্থীরা বেশ এগিয়ে আছেন। আমরা দেখেছি ডাকসুতে, জাকসুতে, চাকসুতে এবং এখন জকসুতে আমরা দেখছি যে ছাত্র শিবিরের প্রায় জয় জয়কার। তো এতদিন পর ছাত্র সংসদ নির্বাচনকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? আর আরেকটি বিষয় হচ্ছে যে এই যে ফল ঘোষণায় দেরি হওয়া, এই ব্যাপারটি আমরা অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে দেখেছি। তো আপনি এই ব্যাপারটা নিয়ে কি বলবেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি এনটিভির অগণিত দর্শক শ্রোতা যারা এই মুহূর্তে প্রোগ্রামটি দেখছেন। দেখেন, ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় রাজনীতিতে যে নেতৃত্ব শূন্যতা দীর্ঘদিন তৈরি হয়েছিল, সেটার অবসান হবে এমনটি জাতি প্রত্যাশা করেছিল। কিন্তু ছাত্র সংসদ নির্বাচনে যে কথাটি আপনি বলেন যে ছাত্র শিবিরের জয় জয়কার, গত 18 বছর ছাত্র দল কোনো ক্যাম্পাসে প্রকাশ্যে রাজনীতি করতে পেরেছে এমনটি নজির কিন্তু নেই। কিন্তু আমরা দেখলাম এই 5 তারিখের পরে, জুলাই বিপ্লবের পরে, যারা একসময় ছাত্রলীগের পদধারী ছিল, প্রধানমন্ত্রীর দপ্তরে আনাগোনা ছিল, মিছিল মিটিংয়ে যাদেরকে দেখা যেত, তারা রাতারাতি তাদের পরিচয় পাল্টে গেল। তারা ছাত্র শিবিরের প্যানেলের নির্বাচন করলো। অতএব ভেতরে ভেতরে এটি প্রমাণ করে যে ভেতরে ভেতরে তারা ছাত্রলীগের সাথে থাকলেও তাদের আসল যে আদর্শিক জায়গাটুকু, সেই জায়গাতে তারা অটুট ছিল। তারা বিভিন্নভাবে কর্মকাণ্ডরা করতে পেরেছে। ছাত্র শিবিরের আরেকটি সুবিধা হলো যে তাদের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান বা কর্মসংস্থানমূলক যে কর্মকাণ্ডগুলো বা ছাত্রদের সেবাধর্মী যে কর্মকাণ্ডগুলো, সেগুলো সাধারণ ছাত্রদেরকে আকৃষ্ট করেছিল নির্বাচনের ক্ষেত্রে। কিন্তু পরবর্তীতে আমরা যেটা দেখলাম যে নির্বাচন হওয়ার পরে মিটফোর্ডে একজন ব্যবসায়ী হত্যাকাণ্ডের পরে যেভাবে এই নেতৃবৃন্দের মুখে অকথ্য গালিগালাজ, কটূক্তি, তারপরে ইভেন বেগম খালেদা জিয়া, যিনি শুধু দেশের নেত্রী নন, সারা দেশের নেত্রী, তার মৃত্যুকে কেন্দ্র করে ডাকসুর নেতার মুখে যে সমস্ত কুরুচিপূর্ণ মন্তব্য ফেসবুকে, সেটা জাতিকে আহত করেছে, হতাশ করেছে। এবং আমরা শিক্ষক হিসেবে যে স্বপ্নটা দেখেছিলাম যে তরুণ নেতৃত্বের মধ্য দিয়ে জুলাই বিপ্লবের যে মূল চেতনা, সাম্যের বাংলাদেশ, ঐক্যের বাংলাদেশ, ভ্রাতৃত্বের বাংলাদেশ তৈরি হবে, সেটি কতটুকু হবে এবং সেই নেতৃবৃন্দ কতটুকু সেই ছাপ রাখতে পারবে, এটা আজকে বড় ধরনের প্রশ্ন। আপনি রাকসুর জিএজের কথা যদি বলেন, ব্যাপকভাবে আলোচিত তার যে স্লোগান সাম্প্রতিক সময়ে শাহবাগ মোড়ে, সেই স্লোগান আমাদেরকে অপমানিত করে, লজ্জিত করে, কষ্ট দেয়। যে আপনি কারো সমালোচনা করেন, কোনো সমস্যা নেই, করতেই পারেন আপনি, কিন্তু সেটা তো শালীন ভাষায়, পরিশীলিত ভাষায়, পরিমার্জিত ভাষায়। আবার সেখানে দেখলাম আমি যে ওই মিছিলে বসে মেয়েরা সেই শব্দ উচ্চারণ করে স্লোগান দিচ্ছে। আমরা কোথায় যাচ্ছি আমি জানি না। আসি জাকসুর নির্বাচনে। জাকসুর নির্বাচন হওয়ার কথা ছিল সম্ভবত 30 তারিখে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় হওয়ার কথা ছিল, কিন্তু সেটি একদিন পিছিয়ে গেল। বাবা, এই কয়েকদিন পিছিয়ে গেল বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে। কালকে নির্বাচন হয়েছে। সেই নির্বাচন নিয়েও বিভিন্ন রকমের যারা ভোটার না, তারা সেখানে এসে জটলা তৈরি করা, তারপরে একজন ভিপির স্ত্রী, তাকে নিয়ে এক ধরনের মব তৈরি হওয়া, সব কিছু মেলার পরেও ভোটটা শান্তিপূর্ণ ছিল। কিন্তু ভোট গণনার এই দীর্ঘসূত্রিতা আমাদেরকে নতুন করে ভাবাচ্ছে যে আগামী জাতীয় নির্বাচন যা আসছে 12ই ফেব্রুয়ারিতে, সেই ক্ষেত্রে এই জটিলতা যদি জাতীয় নির্বাচনে হয়, মানুষের সন্দেহ বৃদ্ধি পাবে, মানুষের বিতর্ক তৈরি হওয়ার সুযোগ থাকবে। আমি মনে করব বা মনে করতে চাই যে নির্বাচন কমিশন এই সংকটগুলো কেন তৈরি, যদি দুটো ভিন্ন প্রেক্ষাপট, জাতীয় নির্বাচনের একরকম প্রেক্ষাপট, এখানে একটা প্রেক্ষাপট,
তবে প্রায় অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ফলাফল ঘোষণা নিয়ে যে এক ধরনের অচলাবস্থা বা এক ধরনের সংকটের জায়গা তৈরি হওয়া, মেশিন কাজ করে, মেশিন কাজ করে না, আবার এই গণনায় নিয়ে অভিযোগ উত্থাপন না করা, এই সামগ্রিক বিষয় নিয়ে যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয় নির্বাচনটা অনেক পরে হচ্ছে, তারা কিন্তু রাকসু এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ থেকে যদি শিক্ষা নিত বা তারা যদি এখান থেকে যদি অভিজ্ঞতাটা নিজেরা অর্জন করে বা অভিজ্ঞতা গ্যাদার করে যদি তার প্রতিফলন ঘটাতো তাদের ক্ষেত্রে, তাহলে এই দীর্ঘসূত্রিতা হয়তো নাও হইতে পারত। কারণ কালকে 4টা বা 5টায় ভোট শেষ হয়ে গেছে, আজকে এখন পর্যন্ত এই 39টা কেন্দ্রের 16,000 ভোট গণনা শেষ করে ফলাফল ঘোষণা করতে না পারাটা বিশ্ববিদ্যালয়ের সক্ষমতার জায়গাটুকুকে একটু ধাক্কা দেয়, একটু প্রশ্নবিদ্ধ করে, একটু আঘাত করে। তো সেই জায়গায় বোধহয় আরও দায়িত্বশীল হলে ভালো হতো। তবে আমি এই নির্বাচন, এই যে 4টি নির্বাচন হলো, সেখানে আমি শুধু এতটুকু বলতে চাই যে এই নির্বাচনে কিন্তু হাড্ডাহাড্ডি একটি লড়াই আছে। এজিএসের মধ্যে আছে, ভিপির মধ্যে আছে, অন্যান্য পদে আপনি সবগুলো বললেন না, আমি দেখলাম আরও 2টা কি 3টা পদে সেখানে। মানে সবচেয়ে মজার ঘটনা হলো যে একটা প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। আমরা এটাই চাই যে জাতীয় নির্বাচনও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, সেটি শালীন হবে, ভদ্রচিত হবে, উৎসব মুখর পরিবেশে হবে, যেন কারো কোনো কথায়, কাজে, কর্মকাণ্ডে যেন এই নির্বাচনী পরিবেশটা উত্তপ্ত না হয় বা নির্বাচনী পরিবেশটা ব্যাহত না হয়, সেই বিষয়টা সজাগ দৃষ্টি রাখবে যারা এই অন্তর্বর্তীকালীন সরকার, আইন শৃঙ্খলা বাহিনী বা নির্বাচন কমিশন। কারণ এই নির্বাচন কমিশনকে মাথায় রাখতে হবে যে তারা এমন একটি দায়িত্ব তাদের কাঁধে এসেছে যে তাদের পরাজিত হবার, তাদের ব্যর্থ হবার বা তাদের কর্মকাণ্ডে বিগত নির্বাচন কমিশনের মধ্যে সমালোচনামুখর হবার কোনো সুযোগ নেই। কারণ 1400+ তরুণ সন্তানদের রক্তের মধ্য দিয়ে আজকের এই বাংলাদেশ, সেই বাংলাদেশে 18 বছর গণতন্ত্র ছিল না, মানুষের ভোটাধিকার ছিল না, সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রশাসনে পরিণত করা হয়েছিল। সেখান থেকে এই জুলাই সনদ, জুলাই সংস্কার, বিচার, সবগুলোর মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা পোষণ করছি, যে স্বপ্ন আমাদের সন্তানরা দেখিয়ে গেছে রক্ত দিয়ে। সেই স্বপ্ন যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে আগামী যে জাতীয় নির্বাচন, সেই জাতীয় নির্বাচন যেন ছাত্র সংসদের নির্বাচনের মতো অন্তত প্রশ্নবিদ্ধ না হয়, অন্তত নির্বাচনী ফলাফল ঘোষণায় যেন দীর্ঘসূত্রিতা না থাকে। এখনও সময় আছে, সমস্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো সেগুলো বিষয়ে দৃষ্টি দেবেন এবং প্রয়োজনে এই বিষয়গুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা, আলোচনা পর্যালোচনা করে সমস্ত রাজনৈতিক দলের সাথে দলের মতামতের ভিত্তিতে যেন সেটি গ্রহণযোগ্য করা যায়, সেটি যেন সুষ্ঠু করা যায়, সেটি যেন কম বিতর্ক হয় এরকম কাজ করা যায়। বিতর্ক থেকে তো আমরা ঊর্ধ্বে থাকতে পারবো না। বাংলাদেশের যে রাজনীতি, সিদ্ধান্ত আপনার পক্ষে গেলে আপনি ভালো, সিদ্ধান্ত আপনার বিপক্ষে গেলে আমি খারাপ, এই যে একটা ব্যাড মেন্টাল কালচার তৈরি হয়েছে আমাদের রাজনীতিতে, সেই থেকে বেরোনো আমাদের খুবই জরুরি। যদি নতুন বন্দোবস্তের বাংলাদেশের কথা বলি, যদি জুলাই চেতনার বাংলাদেশের কথা বলি, তাহলে আমাদেরকে অন্তত সাদাকে সাদা, কালোকে কালো বলতে হবে। আরেকটি কথা সবচেয়ে গুরুত্বপূর্ণ, শ্রদ্ধার একটি দেশ তৈরি করতে হবে। দেখেন, কথা প্রসঙ্গে আসে প্রয়াত বিএনপির চেয়ারপারসন, সাবেক 3বারের প্রধানমন্ত্রী, তাকে জেলখানায় পাঠানো হলো মিথ্যা মামলা দিয়ে। তাকে একটা বিশাল কারাগার, পুরান ঢাকার যে কারাগারটা, সেই কারাগারে একটা নির্জন কক্ষে একাকী রাখা হলো। তাকে চিকিৎসা নিতে দেওয়া হলো না, মৃত্যুর মুখোমুখি ঠেলে দেওয়া হলো। উনি যখন 5 তারিখে জুলাই বিপ্লবের পরে মুক্ত হলেন, উনি পল্টনের ময়দানে ভার্চুয়ালি রেকর্ডের একটা ভয়েস উনি দিলেন। একবারের জন্য আওয়ামী লীগ যারা তার প্রতি অবিচার করেছে তাদের সম্পর্কে, কারো সম্পর্কে একটি কটূক্তি না করেও তিনি শ্রদ্ধার বাংলাদেশ, ঐক্যের বাংলাদেশ, ভ্রাতৃত্বের বাংলাদেশ, তরুণ প্রজন্মের বাংলাদেশের যে অহিংস বাণী প্রচার করে গেছেন, আমি তো মনে করি যে বাংলাদেশের মানুষ যারা ওনাকে ভালোবাসে, বাংলাদেশের মানুষ যারা বাংলাদেশের জাতিসত্তাকে ভালোবাসে, তাদের অন্তত ওই পলিসিটা অনুসরণ। আমাদের সাথে এখন এই মুহূর্তে যুক্ত হয়েছেন সৈয়দা নীলিমা দুলা, সদ্য পদত্যাগী সাবেক এনসিপি নেত্রী, রাজনীতিবিদ, চলচ্চিত্র নির্মাতা। দোলা, ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে। আমরা জকসু নির্বাচন নিয়ে কথা বলছিলাম স্যারের সাথে। আপনি যেহেতু এর মধ্যে চলে এসেছেন, আমি আপনার কাছে যেতে চাই, স্যারের কাছে আবারও আসব। আপনি এনসিপি থেকে সদ্য পদত্যাগ করেছেন, তো এনসিপি আসলে ভাঙছে কেন? এনসিপির অবস্থানটা কোথায়? সেন্ট্রাল লেফট নাকি সেন্ট্রাল রাইট? আপনাদের অবস্থানটা কোথায়? আপনাদের পলিসিটা আসলে, মানে এখন আমি আপনাকে এনসিপি বলতে পারি না, কিন্তু আসলে এনসিপির পলিসিটা কি সেটাই বললেই বোধহয় সবচেয়ে সুন্দর হয় কথাটা।
এনসিপি আসলে যে ধরনের দেশ বানানোর বা রাষ্ট্র তৈরি করার স্বপ্ন নিয়ে বাংলাদেশের রাজনীতি শুরু করেছিল, সেটা আমাদের তরুণদের জন্য খুবই ইন্সপায়ারিং ছিল। আমরা খুবই এক্সাইটমেন্ট নিয়ে কাজ করতে গেছি এবং আমরা হচ্ছে যে মোটামুটি ক্যারিয়ারে ঢুকে গেছি পড়াশোনা শেষ করে। এরকম সময় আসলে যারা নতুন, যারা রিভলিউশনারি পার্টি হিসেবে আত্মপ্রকাশ করেছে, তাদেরকে আসলে সাপোর্ট দিতে, এক ধরনের মোরাল সাপোর্ট, পলিটিক্যাল সাপোর্ট। এবং যেহেতু আমি খুবই ফিল্ম ফ্যাটার্নিটিতে কাজ করি, সো আমার এক ধরনের ইচ্ছাও ছিল যে ওদের যে কালচারাল শেপ আপ, মানে বাংলাদেশ তো আসলে আওয়ামী লীগের যে শাসনামল সেই সময় এবং তারও আগে আমরা এক ধরনের সবসময় একটা টেনশনের মধ্যে থাকছি যে আমরা কি আসলে ভারতীয় আগ্রাসনের ভেতরে যাচ্ছি। কখনো কখনো এখন মনে হয় যে আমরা খুব পাকিস্তান সেন্ট্রিক গান বাজনা আর্টিস্ট দিয়ে কাজ করা শুরু করছি। এরকম অনেক ধরনের, যেই ধরনের আসলে দোলাচলে বাংলাদেশ তার কালচারালি ছিল বা পলিটিক্যালি ছিল, সেই জায়গাগুলোকে কি করে শেপ আপ করা যায়, সেই জায়গা থেকে আমাদের এনসিপিতে জয়েন করা। সো এনসিপিকে আমি আসলে একটা সেন্টার টু লেফট অর সেন্টার টু রাইট পার্টি হিসেবে দেখি নাই, আমি একটা পিওর সেন্ট্রিস্ট পার্টি হিসেবে দেখছি। এখন সেন্ট্রিজম আসলে কি, পৃথিবীর নানান দেশে আসলে সেন্ট্রিস্ট পার্টি কাজ করেছে, অনেক দেশে করে নাই। ফ্রান্সেও আমরা দেখতেছি যে ফ্রান্সের যে গভর্নমেন্ট, ওরা সেন্টার বলে এসে ওরা সেন্টার টু রাইটে অনেকটা হেলে গেছে। সো আমাদের পদত্যাগ করার কারণ আসলে ওইটাই, যে এনসিপি ওই ধরনের যে ওর চরিত্র, সেন্ট্রিস্ট চরিত্র, সেটাকে ধরে রাখতে পারছে না। সেটা নির্বাচনী জোট বলে শুধুমাত্র না, এখানে অনেক ধরনের আসলে আমার কাছে, আমি আমার পদত্যাগপত্র সেটা লিখেছি, আমার কাছে মনে হয়েছে যে মনোনয়ন নিয়েও আসলে এখানে যে ধরনের দ্বিচারিতা হয়েছে, এইটা আসলে একটা রেভলিউশনারি পার্টির কাছ থেকে আমরা আশা করি না। একটা রেভলিউশনারি পার্টি আসছে, সে 2-4-5টা সিট যাই পাক, তার কথা থাকবে রিফর্মেশনের, তার কথা থাকবে এখনও স্টেট রিফর্ম করে সে কীভাবে আসলে নতুন ধরনের যে নতুন বন্দোবস্ত বলতে বলতে মুখে যারা ফেনা তুলে ফেলে, তারা আসলে পুরনো কোনো পার্টির সাথে যখন জোটবদ্ধ হয় এবং নিজের কর্মীদেরকে স্যাক্রিফাইস করে, তখন আসলে খুবই দুঃখ লাগে। সো সেই জায়গা থেকেই আসলে আমার মনে হচ্ছে যে আমি আসলে এই মুহূর্তে এনসিপিকে কিছু দিতে পারছি না। আচ্ছা স্যার, আপনার কাছে আসলে আমি যেহেতু এনসিপি নিয়েই আসলে প্রশ্নটা আমি দোলাকে করছিলাম, তো আপনার কাছে আমি ছোট্ট করে একটু জানতে চাই, এনসিপি কেন আসলে সাধারণ রাজনৈতিক শক্তি হিসেবে জনগণের প্রত্যাশা অনুযায়ী দাঁড়াতে পারছে না এখনো পর্যন্ত? দেখেন, আমার মনে হয় যে এটি এনসিপি বললেই ভালো হতো, তবে আমার অবজারভেশন যেটাই, যে তাদের জন্মের মধ্য দিয়ে বা সৃষ্টির মধ্য দিয়ে জাতি একটা স্বপ্ন দেখেছিল যে দ্বিদলীয় যে ব্যবস্থা, সেখান থেকে যদি এই তরুণ প্রজন্মের হাত ধরে যদি একটা নতুন বন্দোবস্তের দিকে যায়, যেখানে সুশাসন থাকবে, যেখানে দলীয়করণ হবে না, যেখানে অর্থনৈতিক মুক্তি থাকবে এবং দখলবাজিত্ব থাকবে না। কিন্তু কিছুদিন পরপরই আমরা দেখলাম যে তাদের বিরুদ্ধেও অভিযোগ উত্থাপিত হওয়া শুরু করলো, তাদের কেউ কেউ বিভিন্ন অনৈতিক কাজে জড়িত হওয়া শুরু করলো এবং সর্বশেষ যে বিষয়টি হলো, তাদের যে শ্রেণী চরিত্র আলাদা হওয়ার কথা ছিল, যেমনটি দোলা বললেন যে আলাদা জায়গা থেকে আলাদাভাবে নির্বাচনে জিতলাম কি জিতলাম না, তার চেয়ে বড় কথা হলো যে এই বিপ্লবের পরে বা এই অভ্যুত্থানের পরে যে মানুষ যে প্রত্যাশার জায়গাটা তৈরি হয়েছিল, সেই জায়গাকে ধারণ করে সামনের যে রাজনীতিটা করা, সেখান থেকে আমি দেখলাম যে ক্ষমতায় যাওয়া, ক্ষমতায় থাকা বা এই ক্ষমতায় যাওয়ার জন্য এমন একটি দলকে নির্বাচিত করা যে দলটি, এবং এমন একটি দলের বিরোধিতা করা যে দলকে নির্বাচন করলো সেই দলটি সেই দলের সাথে গত 18 বছরে মাঠে ছিল, রাজপথে ছিল, সংগ্রামে ছিল, আন্দোলনে ছিল, বিরোধী দলে ছিল, সরকারে ছিল। তাহলে আপনি যদি বিএনপি যদি অপরাধী হয়, তাহলে আপনি যার সাথে গেলেন তিনি ধোয়া তুলসী পাতা হলো কি করে? আপনি তো সরকারের থেকে বিরোধিতা করেননি, বিরোধী দলের থেকেও তো বিরোধিতা করেননি। তাহলে আজকে হঠাৎ করে শুধুমাত্র কি এই নির্বাচনী তালমাতাল আদর্শিক যে কথাগুলো আমরা বলি, সেগুলো কি শুধু কথার কথা? সেগুলো কি শুধু কি বলার কথা? তাহলে আপনি যখন নতুন স্বপ্নের কথা বললেন জাতিকে, আপনি যখন বললেন যে লেফট না রাইট না, আমরা সঠিক মাঝখানে দাঁড়িয়ে সঠিক রাজনীতি করব, তাহলে আপনি 30টি আসন নিয়ে আপনি সেই দিকে ঝুঁকে গেলেন এবং সেই ঝোঁকার মধ্য দিয়ে আপনার চাওয়া পাওয়ার যে জায়গাটা, আপনার বন্দোবস্তের জায়গাটা, সেটা আপনি স্পষ্ট করলেন না যে আপনি ক্ষমতায় আসবেন, প্রধানমন্ত্রী হবেন। আমরা শুনলাম যে এনসিপির প্রধানমন্ত্রী হবেন, জামাতের শফিক সাহেব উনি উপপ্রধানমন্ত্রী হবেন বা ইত্যাদি ইত্যাদি, বিরোধী দল হলে উনি বিরোধী দলের নেতা হবেন। এই যে বন্দোবস্তগুলো, যদি এগুলো কেউ প্রমাণিত নয়, কেউ বলেনি বা স্বীকার করেনি, তবে দেখেন এটি মানুষ ভালোভাবে নিয়েছে বলে আমার কাছে মনে হয় না। তারপরে দেখেন, এখনও ছোট করে একটা কথা বলি, এনসিপির কিছু নেতৃবৃন্দের বক্তব্য শুনলাম, এই মুহূর্তে কি বিএনপি ক্ষমতায়? এই মুহূর্তে কি তারেক রহমান কি দেশের প্রধানমন্ত্রী? যদি তা না হয়ে থাকে, তাহলে প্রত্যেক দিন কেন তারেক রহমানকে ফিঙ্গার প্রিন্টে নিয়ে আসছে, পয়েন্টে নিয়ে আসছেন? কেন তার বিরুদ্ধাচারণ করছেন? যে ব্যক্তিটি 17 বছর বিদেশে থাকলেন, যার প্রতি 111 সরকার নির্দয় আচরণ করলেন, তিনি তার ভাই হারালেন,
মা চিকিৎসারত অবস্থায় শত শত নেতাকর্মী তার দলের শেষ হয়ে গেল। ইলিয়াস আলী চৌধুরী আলমকে এখনও খুঁজে পাওয়া যায় না, আয়নাঘর থেকে উদ্ধার হলো, এত কিছু হলো। সেই মানুষটি দেশে আসছেন প্রতিদিন প্রায়, এনসিপির কিছু নেতৃবৃন্দ যে ভাষায় কথা বলেন, উনি তো তাদের চেয়ে বয়সে বড়, তাহলে উনি দেশে 17 বছর এত নির্যাতন সহ্য করার পরেও একটি কটূক্তি করেননি কাউকে নিয়ে, না আওয়ামী লীগ, না তার নেত্রী, না এনসিপি, না কত কিছু। তাহলে সেই ব্যক্তিকে প্রত্যেকদিন তার বিপক্ষে কথা বলিয়ে, এই যে আপনি কার পারপাসটা সার্ভ করছেন, আপনার কারো বিপক্ষে তো পড়ার কথা নয়, আপনি আপনার কথাটা বলেন, আপনি কি করতে চান, আপনি কি করবেন, আপনি কোনটা করবেন না কোনটা করবেন, সেই কথাগুলো মানুষের কাছে যান। তারেক রহমানের বিরুদ্ধাচারণ করা, বিএনপির বিরুদ্ধাচারণ করা যদি শুধুমাত্র রাজনৈতিক আদর্শ হয়, তাহলে সেই এটা দল কি আমাদের দেশের রাজনৈতিক আদর্শ বলে আপনার কাছে মনে হয়? না, আমার দেশের আদর্শিক রাজনীতি আদর্শ নেই বলেই তো এই কথাগুলো তৈরি হচ্ছে। যদি আদর্শ থাকতো আপনি তো আপনার আদর্শের প্রচারটা করতেন। আদর্শে বিএনপি প্রধান দেশে ফিরে এসে বলছেন আই হ্যাভ এ প্ল্যান, তা উনি ওনার প্ল্যানের কথা বলবেন, উনি তো অন্য কিছু বলছেন না। তা আপনি এনসিপি, আপনি অন্য দল, আপনি ওনার বিরোধিতা না করে আপনি আপনার প্ল্যানটা বলেন না কেন, যে আমার এই প্ল্যান। মানুষকে বেছে নিতে দেন যে তারা কি বিএনপির প্ল্যান বেছে নেবে, নাকি এনসিপির প্ল্যান বেছে নেবে, না অন্য কোনো প্ল্যান বেছে নেবে। এই যে এখানে আমার এক বোন এখানে বললেন, বিষয়টা হলো যে যে স্বপ্ন নিয়ে সৃষ্টি, সেই স্বপ্নের যদি অপমৃত্যু কেউ দেখে, তাহলে কোনো বিবেকবান মানুষ সেখানে তো থাকতে পারে না, থাকার কথা নয়। যেখানে 300 আসনে আপনি নমিনেশন দেবেন, সেখানে 30টা নিয়ে আপনি চলে গেলেন, অনেকে সরে যাচ্ছে। তো অতএব তাদের ভবিষ্যৎ কি আমি জানি না, হয়তো সময়ই বলে দেবে, এখনও বলার সময় আসেনি। তবে তারা যদি তাদের নিজস্ব রাজনীতিটা করতো তাহলে বোধহয় সেটাই ভালো। জি স্যার, আমি আসলে একটু দোলার কাছে আরেকবার ফিরতে চাই। দোলা, এনসিপির রাজনৈতিক দলটি কি আসলে খুব তাড়াতাড়ি গঠন মানে হয়ে গেল কিনা আপনার কাছে কি মনে হয়, যে এটা রাজনৈতিক দল হিসেবে যে ধরনের ম্যানিফেস্টেশন দরকার, যে ধরনের জনসম্পৃক্ততা যেটাকে আমরা বলি সেটা দরকার, সেই হোমওয়ার্কটা আসলে এনসিপির মধ্যে ছিল না, মানে খুব তাড়াতাড়ি? আমি একটু দ্বিমত করব, কারণ হচ্ছে হোমওয়ার্ক ছিল আসলে। কারণ হচ্ছে জাতীয় নাগরিক কমিটি যখন হয়, ওইটা অভ্যুত্থানের 8 মাস পরে আসলে এনসিপি দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। এই 8 মাস ওরা একটা সিভিল সোসাইটি প্ল্যাটফর্ম, যেখানে আমিও ছিলাম, অনেক আর্টিস্ট ছিলেন, অনেক পোয়েটস ছিলেন, বাংলাদেশের অনেক সিভিল সোসাইটির মানুষজন সেখানে আসলে যুক্ত থেকে পার্টিটা হওয়া পর্যন্ত, ফর্ম করা পর্যন্ত সেখানে ছিলেন, এবং পার্টি হওয়ার পরে তারা আবার সরেও গেছেন। সো আমার মনে হয় যথেষ্ট রকমের হোমওয়ার্ক আসলে ওরা করেছে, কিন্তু ওরা সস্তায় বিক্রি হবে সেটা ওরা আগেই জানতো। আচ্ছা, এটা আমার মনে হয় আর কি। আচ্ছা হাসানাত স্যার, আমি আপনার কাছে আসতে চাই, একটু ঘটনাগুলো আর একটু ঘুরিয়ে প্রশ্ন করি। সেটি হচ্ছে যে জামাত বিবৃতি দিয়ে যে অভিযোগগুলো এখন করছে, যে প্রশাসন আসলে পুরোপুরি এখন বিএনপির দিকে ঝুঁকে আছে, এবং এ ব্যাপারে আজকে জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনিও বলেছেন যে আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ একটি দলের পিছনে, আগে বলেছে যে বিএনপির পিছনে ঝুঁকছে, এবং মোহাম্মদ তাহের উনি বলেছেন যে বিশেষ একটি দলের পেছনে হচ্ছে জামাত ঝুঁকছে। তো এই ব্যাপারে আপনার কি মনে হয়, প্রশাসন কি আসলেই বিশেষ কোনো দল কিংবা বিএনপির সাথে ঝুঁকছে? দেখেন, এগুলো তো এক ধরনের রেটরিক। কোন ব্যক্তিটি, কোন প্রশাসন, কে বিশেষ দলের দিকে ঝুঁকছে, এটি যদি নির্দিষ্টকরণ করে যদি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে দেন, বা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দেন, বা নির্বাচন কমিশনের কাছে দেন, তাহলে সিদ্ধান্ত নিতে সহজ হয়। জি, একই অভিযোগ বিএনপিও করে, মাঝে মাঝে বিএনপির কেউ কেউ করার চেষ্টা করে, যদি যে প্রশাসন যন্ত্রটা জামাতিকরণ করা হয়ে গেছে, পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা জামাতিকরণ। আমি বলছি এইভাবে ঢালাওভাবে অভিযোগ না করে, আপনি যদি মনে করেন যে কোনো নির্দিষ্ট একজন কর্মকর্তা কোনো একটি নির্দিষ্ট দলের পক্ষে অন্যায়ভাবে কাজ করেছেন, তাহলে সেই অন্যায় উল্লেখপূর্বক আপনি সরকারের কাছে ব্যবস্থা চেয়ে লিখিতভাবে আবেদন করেন। যদি সরকার সেটি যদি না করে, তাহলে আপনি তার জন্য আপনি আন্দোলন করতে পারেন, অন্য কিছু করতে পারেন, জাতিকে বলতে পারেন। কিন্তু আপনি ঢালাওভাবে বলবেন, সেই বলার মধ্য দিয়ে তো আসলে কিছু বোঝা যায়। ওই যে আপনাকে বললাম যে সিদ্ধান্ত যখন আপনার পক্ষে যায় তখন আমি ভালো, সিদ্ধান্ত যখন ওনার পক্ষে যায় তখন আপনি আমাকে খারাপ বলবেন। এই ধরনের ঢালাও অভিযোগ করে রাজনৈতিক পরিবেশ বা নির্বাচনী পরিবেশ নষ্ট না করে, যদি সত্যি সত্যি এ ধরনের ঘটনা ঘটে থাকে, তাহলে সেটা সুনির্দিষ্টকরণ করার মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের দরজা বোধহয় খোলা আছে। একমাত্র তো অন্তর্বর্তীকালীন সরকার, যে কোনো সংকটে তার সাথে কথা বলা যায়, বসা যায়, যেটা 18 বছর আমরা
বলেছিলাম আলোচনা করেন। এইভাবে প্রেসকে ডেকে নিয়ে এসে এই ধরনের কথা বলে শুধুমাত্র হয়তো বাহবা পাওয়া যাবে, রাজনৈতিক উত্তেজনা তৈরি করা যাবে, কিন্তু বাস্তবে সেটি কিন্তু হবে না। আর একটা কথা আপনাকে আমি বলি, যে দলটি 18 বছর ক্ষমতায় নেই এবং এই 18 বছরে বেছে বেছে বিএনপির প্রশাসন বলেন, পুলিশ বসেন, বিচারাঙ্গন বলেন, নির্বাচন কমিশন বলেন, ফোর্স রিটায়ারমেন্ট দিয়ে বাড়িতে বিদায় করে দেওয়া হয়েছে, সেই দলে কি করে এখন সব প্রশাসন বিএনপির হয়ে গেল এই কয়েকদিনের মধ্যে? হওয়ার তো কথা নয়। তারপরেও যদি কেউ হয়ে থাকে, আমি তাদেরকেও বলবো দয়া করে দলবাজি না করে রাষ্ট্রের দায়িত্বটি পালন করুন। কারণ অনেক রক্তের বিনিময়ে মানুষ 18 বছর ভোটাধিকার দিতে পারেনি, সেই ভোটাধিকার দেওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে। আমি তাদেরকে বলবো সুযোগ একটা নিজেকে প্রমাণ করার, সুযোগ একটা দেশের জন্য কাজ করার, সেই সুযোগকে নষ্ট না করে বরং সাদা কালো ডান বাম কিচ্ছু না দেখে আইন যে বলা আছে সেই আইনটাকে প্রতিপালন করুন। কে খুশি হলো, কে অখুশি হলো, তাহের সাহেব কি বললেন আর নজরুল সাহেব কি বললেন, এটি না দেখে আমি কি বললাম এগুলোকে উপেক্ষা করে এই আইনটা যদি ওনারা আফল করার চেষ্টা করেন, তাহলে বোধহয় জাতির কাছে ওনারা বেশি প্রশংসিত হবেন। এ ধরনের কথা বলে এই মানে কি বলবো, যে উত্তাপ ছড়ানোর চেয়ে গঠনমূলক সমালোচনা এবং সেই সমালোচনার সমাধান করার যে প্রচলিত যে পদ্ধতি, সেই পদ্ধতি অনুসরণ করে অগ্রসর হওয়া বোধহয় দায়িত্বশীল রাজনৈতিক দলের সবচেয়ে বড় পরিচয় হবে। আমি সেই দায়িত্বশীল রাজনীতি আশা করি, দেশবাসী আশা করে। জি, নাহিদ ইসলাম আসলে বলেছিলেন যে চলমান প্রেক্ষাপটের বিবেচনায় জামাতের সাথে জোটে যাওয়ার সিদ্ধান্তটা এনসিপি নিয়েছে এবং এটি কিন্তু বেশ পুরনো খবর। তো এর প্রতিবাদে এনসিপি কয়েকজন নারী নেত্রী পদত্যাগ করেছেন। আমি আসলে এখনো জানি না দোলা আপনি সেই কারণেই পদত্যাগ করেছেন কিনা, এবং পরবর্তীতে এনসিপি আরও কেউ কেউ পদত্যাগ করেছেন, ছেলেদের মধ্যেও কেউ কেউ আছেন। তো জামাতের সাথে জোট এবং এনসিপি থেকে এই সদস্যদের পদত্যাগকে আপনি আসলে কিভাবে দেখছেন? এটি এনসিপির জন্য কতটুকু ভালো কিংবা কতটুকু মন্দ? এনসিপি মনে হয় এতদিনে তার ভালো মন্দটা বুঝে গেছে, তার কতটুকু ভালো কতটুকু মন্দ সেটা এনসিপি বুঝে গেছে। সেটা আজকে প্রথম আলোতে তাদের যে দলীয় মুখপাত্র তিনি বলেছেন তারা পদত্যাগপত্র গ্রহণ করেননি, তারা রিভিউ করবেন আফটার ইলেকশন। তা আমি তো রিভিউ করার জন্য আসলে বসে নাই, ফার্স্ট অফ অল। আর সেকেন্ডলি যেটা হচ্ছে যে আমাদের সাথে জোটবদ্ধতা যে কোনো রাজনৈতিক দলের সাথে যে কোনো রাজনৈতিক দলের জোট হতে পারে, যদি তারা বাংলাদেশে পারমিটেড থাকে, রাজনীতি করে, হতেই পারে। আমার নির্বাচন সেন্ট্রিক যে জোট সেটা নিয়ে যে আমার খুব অসুবিধা আছে সেরকম না। আচ্ছা, বিএনপিও তো অনেক বছর আমাদের সাথে জোটে ছিল না? বিএনপির কতজন নেতাকর্মী পদত্যাগ করছে? করে নাই, কারণ নেতাকর্মীদেরকে বিক্রি করা হয় নাই। নেতাকর্মীরা অনবোর্ড ছিল যে কীভাবে আমাদের সাথে জোটটা হবে, কীভাবে ইলেকশনটা হবে এবং কীভাবে তার দলের ভালোটা হবে। আমি তো নমিনেশন পাইছি এনসিপি থেকে, এক সপ্তাহ আগে আমাকে নমিনেশন দিছে। আমার নমিনেশন দ্যাট ওয়াজ জাস্ট আ ব্র্যান্ডিং। তারপর এক সপ্তাহ পরে ও 300 আসনে নমিনেশন দেওয়ার কথা বলে ওর নির্বাচন পরিচালনা কমিটির যে প্রধান, 300 আসনে তিনি নমিনেশন দিয়েছেন, তার মধ্যে 100 আসন ঘোষণা করেছেন। করে এক সপ্তাহ পরে সে বলছে 30টা সিটই তোমাকে, 30টা সিট আমরা জামাতের সাথে করবো, বাকি কারো প্রচারণার প্রয়োজন নাই। এই 30টা সিট কি এনসিপি পাবে মনে করে? এনসিপি নিজেও জানে 30টা সিট পাবে না। সো এই ধরনের একটা পরিস্থিতি, এটা এত সাফোকেটিং, এটা যতটা না আদর্শিক লড়াই, মানে ধরেন আমি ওই 71, 24, ভারতীয় আগ্রাসন, পাকিস্তান, জামাত, এগুলোতে যদি নাও যাই, হয় না অনেক সময় ওরা তো এটা বলার চেষ্টা করে যে আমরা আসলে আওয়ামী যে কালচারাল হেজিমনি সেটাকে হয়তো বিয়ার করে আসতেছে, এই ধরনের কথাবার্তা তো বলার চেষ্টাই করে, অমুক তমুক মব চলতেই থাকে। সো এইগুলা কালচারাল যে ফাইট, সেটাকেও যদি আমি একটা সাইডে রাখি, একদম ইলেকট্রাল পলিটিক্সেও আসি, ইলেকট্রাল পলিটিক্সে দলের 100 জন নেতাকর্মীর নাম মনোনয়নে ঘোষণা করে পরের দিন বলা যে আমি 30 জনের সাথে নেগোশিয়েট করছি, বাকি 70 জনের পলিটিক্স কোথায় যায়? এই মানুষগুলো কি তাদের আমি তো বাংলাদেশে আমি তো বাংলাদেশে আসলে আমার ক্যারিয়ার অনেক আগের, বহুত পুরান। আমি এনসিপি করতে আসছি পরে, আমি তো পলিটিশিয়ান হয়েছি পরে। আমার ক্যারিয়ারকে তো ওরা ইউটিলাইজ করছে। ওর পলিটিক্যাল পার্টিতে আমি সৈয়দা নীলিমা দোলা ছিলাম, তাজনুবা জাবিন ছিল, বা মুশফিক সালেহিন ছিল, বা অনিক রায় ছিল, বা মীর আরশাদ ছিল। এটা ওর পলিটিক্যাল পার্টির জন্য প্লাস হয়েছে না? অবশ্যই প্লাস হয়েছে। তাহলে ওই মানুষগুলোকে যারা প্রগ্রেসিভ, যারা এই ধরনের মেন্টালিটি নিয়ে আসলে পার্টিতে ছিল, তাদেরকে নার্চার করতে পারে না, প্যাম্পার করতে পারে না, ওকে বাদ দিয়ে দিতে হয়েছে। কারণ ও তাদেরকে কোনো ধরনের ওই পার্টির যে চরিত্র দাঁড়াইছে, এটার যে নেতাদের যে চরিত্র দাঁড়াইছে, সেই চরিত্র আসলে কোনোভাবেই এই মানুষগুলাকে প্রিজার্ভ করার কথা চিন্তা করে নাই। ও এটা খুবই অ্যাবসার্ড, 100 আসনে নমিনেশন দিয়েও পরের দিন 30টা আসন নেগোশিয়েট করছে। তাহলে এই বাকি যে মানুষগুলা তারা কোথায় যাবে? 30টা আসনেও কি জিতবে? তারা কি মনে করে যে নাহিদ ইসলাম কি মনে করে সে তার আসনে জিতবে? হাসনাত আব্দুল্লাহ তার আসনে জিতবে? সে নিশ্চিত। সেই নিশ্চয়তা যদি তার থাকে, তাহলে যে কর্মীকে সে এলাকায় পাঠায় নমিনেশন দিচ্ছে, সেই কর্মী কোথায় যাবে এখন? তো এটা তো দলের নেতাকর্মীদের সাথে প্ররোচনা এক ধরনের, জামাতের সাথে জোট হোয়াট এভার ইট ইজ, এটা না হয় পরের ব্যাপার। সো বাংলাদেশের বহুত দল, জামাত, চরমোনাই, এরকম নানান কিছু যত ইসলামপন্থী রাজনৈতিক দল আছে, তাদের সাথে জোট করছে।
আজকে আমাদেরকে এই ফ্রেমিংও করা হয়েছে যে বামপন্থীরা বাইরে হয়ে গেছে। আরে বামপন্থীরা বাইরে হয়ে গেলে এনসিপি একটা ডানপন্থী পার্টি, তাহলে বাইরে হয়েছে কেন বামপন্থীরা? এই প্রশ্ন তো আমরা করতে পারি। সো ওদের সাথে পলিটিক্স করতেই হবে এরকম না। প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত রাজনীতি থাকে, আমার ব্যক্তিগত রাজনীতি, আমার আর্ট ওয়ার্ক আছে, আমার নিজের কাজ আছে। আমি সারা জীবন কালচারাল অ্যাক্টিভিস্ট ছিলাম, ওটা আমি এখনো করতে পারি। কিন্তু ও যে আমাকে প্রিজার্ভ করতে পারে না, এটা ওর দলের জন্য ক্ষতিকর বলে আমার মনে হয় আসলে। জি, ধন্যবাদ আপনাকে দোলা। স্যার, আপনাদের সাথে আসলে আমার আলোচনা করার আরও অনেক কিছু বিষয় ছিল। আজকে সময় স্বল্পতার কারণে অনেক প্রশ্ন আপনাদের কাছে আমি করতে পারলাম না। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ অতিথিদের বক্তব্য শুনছিলেন আপনারা। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। শুভ সন্ধ্যা।